আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েল যতই টাকা খরচ করুক না কেন, ইসরায়েল যে গুনাহ করেছে সেগুলো ঢাকা যাচ্ছে না। আপনাদের জানাতে চাই, মুখে মুখে ইসরায়েল নিজেকে ভালো দেখায়, প্রিন্ট মিডিয়ায় নিজেকে শক্তিশালী দেখায়, কিন্তু যেটা আমি বারবার বলছিলাম এখন সেটা সামনে আসছে। ইসরায়েল বিপদে আছে, ইসরায়েলের ইমেজ শেষ হয়ে গেছে। ইসরায়েলে যত মানুষ যাচ্ছে তার চেয়ে বেশি মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, কারণ নেতানিয়াহু ইসরায়েলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। আশপাশের দেশগুলোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছে এবং জোর করে পরিবেশ খারাপ করেছে নেতানিয়াহু। এখন আমি সরাসরি দৃশ্যগুলো দেখাবো। ইসরায়েলে যেসব ইহুদি মানুষ আছেন তারা ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন, লাখ লাখ লোক লাইন লেগে আছে। আর আপনাদের এটাও জানিয়ে রাখি, তারা ইসরায়েলিরা স্থায়ীভাবে দেশ ছেড়ে পর্তুগালে চলে যাচ্ছে। এই দেখুন, এটা একটা টাইমল্যাপস ভিডিও, যেটাকে স্লো মোশন করে নর্মাল করা হয়েছে। আপনি বুঝতে চেষ্টা করুন পরিস্থিতি কতটা খারাপ। যে চিত্রটা মিডিয়ায় দেখানো হয় তা একরকম, আর সত্যিটা একেবারেই ভিন্ন। সত্য হলো ইসরায়েলের অবস্থা শোচনীয়। কোটি টাকা খরচ করা হচ্ছে দূরবর্তী এলাকায় থাকা ইসরায়েলিদের ফিরিয়ে এনে বসানোর জন্য, কিন্তু যারা আগে থেকে ইসরায়েলে থাকতেন তারাই দেশ ছেড়ে পালাচ্ছেন। যে ভিজুয়ালটি আপনারা দেখছেন এটা ইউরোপে এখন ভাইরাল। ইসরায়েল এটাকে লুকাতে চাইছে, কিন্তু পর্তুগালের এম্বাসির সামনে প্রবেশের জন্য নথিপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা ইসরায়েলিদের এ দৃশ্য আর লুকানো যাচ্ছে না। এবং এখন এটা পরিষ্কার যে ইসরায়েলের ইমেজ ভেতর থেকে নষ্ট হয়ে গেছে। এদিকে নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে বলেছে, আমাকে মাফ করে দিন, কিন্তু নিজের গুনাহের জন্য সে মাফ চায়নি। তার মধ্যে এখনও সে দাম্ভিকতা আছে। আসলে নেতানিয়াহুর বিরুদ্ধে ওখানকার আদালতে চুরি আর অনিয়ম, যাকে সহজ ভাষায় বলা হয় দুর্নীতি, তার তদন্ত চলছে। সেখানে এটাকে বলা হচ্ছে করাপশন ক্রাইম মাস্টার। জি হ্যাঁ, আর তার বিরুদ্ধে গত 1-2 বছর ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছিল, যা আপনাকে মূলধারার মিডিয়া কখনোই দেখাবে না। আপনাকে জানিয়ে রাখি, ওখানে নিজ দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে ভয়ঙ্কর বিক্ষোভ চলছিল। এমন চাপ ছিল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা চলুক, এবং মামলা চলছেও। এখন নেতানিয়াহুর এই অনুভূতি হয়ে গেছে যে আমি তো অপরাধ করেছি, আমি তো দুর্নীতি করেছি, এবার পুরোপুরি ফাঁসব, পুরো লবি শেষ হয়ে যাবে। এই অবস্থায় সে মাঝে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিল। তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে অনুরোধ করবেন যেন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া হয়, অর্থাৎ তার বিরুদ্ধে যে বিচার চলছে তা বন্ধ করে দেওয়া হয়। এরপর অন্তত 20 থেকে 25 মিনিট বা তার থেকেও একটি বড় ভিডিও নেতানিয়াহু নিজে বানিয়েছে, এবং প্রথমবারের মতো সরকারি স্তরে ভিডিও প্রকাশ করে সরাসরি ইসরায়েলের প্রেসিডেন্টকে অনুরোধ করেছে যে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো খারিজ করে দেওয়া হোক, তাকে এই মামলা থেকে আলাদা করা হোক, ক্ষমা করা হোক এবং বেকসুর খালাস দেওয়া হোক। কিন্তু এখন যে বিতর্ক শুরু হয়েছে ইসরায়েলের ভেতরেই, তা হলো মানুষ প্রশ্ন তুলছে, যদি ক্ষমা চাওয়া হয় তাহলে তা সঠিকভাবে চাওয়া উচিত। ও ভিডিওতে সে বলেনি যে হ্যাঁ আমি ভুল করেছি, আমার অপরাধ হয়েছে, আমি সেটা ঠিক করব। বরং এতগুলো দীর্ঘ কথার মধ্যে কেবল বলেছে, আমাকে এই মামলা থেকে আলাদা করে দিন, আমাকে মাফ করে দিন। বলা হচ্ছে যে নেতানিয়াহুর বিরুদ্ধে এত বেশি দুর্নীতির অভিযোগ আছে যে যদি সে সত্যি ফেঁসে যায় তাহলে হয়তো আজীবন কারাগারে পৌঁছতে হবে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিওটি বানিয়ে প্রকাশ করেছেন, এবং তার ধারণা প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দেবেন। এবং যেই না নেতানিয়াহু ভিডিওটি প্রকাশ করলো, ইসরায়েলের ভেতরে বিশেষ করে তেল আবিবে ইসরায়েলের প্রেসিডেন্ট হাউসের সামনে লাখ লাখ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে দিল। তারা বলতে লাগলো, আপনি আমাদের প্রেসিডেন্ট। সত্যিকারের কথা হলো নেতানিয়াহুকে ক্ষমা না করা। এখন দেখুন ভারতের অন্ধভক্তরা কিভাবে বিলবিল করছে। মানে একটা কথা বুঝে নিন, এরা মুসলমানদের রক্তের জন্য এতটাই পিপাসু যে যেখানে ইসরায়েলের মানুষ নিজেরাই বলছে নেতানিয়াহু ভুল করেছে, সেখানে ভারতের একটি বিশেষ মহল তাকে ভালোবাসায় বাসাচ্ছে, তার জন্য ঘোড়া হতে রাজি। এখন ভাবুন, ইসরায়েলের মানুষ নিজেরাই বলছে নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত, করাপশনের মামলা চলা উচিত, কিন্তু ভারতের অন্ধভক্তরা কি বলছে, না না ও যেন বেঁচে যায়, কারণ সে তো মুসলমানদের গণহত্যা করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের প্রেসিডেন্ট ভবনের বাইরে মানুষ জড়ো হয়েছে, স্লোগান দিচ্ছে, প্রতিবাদ করছে। এখন এটা ইসরায়েলে ঘটছে, আর ভারতের কিছু লোক মাথায় কি রাখে তা বোঝাই কঠিন। যাই হোক, আসল ব্যাপারে আসুন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী লাপিদ নিজেই স্পষ্টভাবে বলেছেন, ঠিক আছে প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু শর্ত হলো নেতানিয়াহু জীবনে আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবেন না, এবং তার পদ ছেড়ে দিতে হবে। התצהיר של ראש השב"כ מוכיח שנתניהו מסוכן לביטחון ישראל ולא יכול להמשיך לכהן כראש ממשלה. শুধু তিনিই না, তার আগে আরেক সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, নাম বেনেট। তিনিও বলেছেন যে তাকে ক্ষমা করা হবে কেবল তখনই যখন সে স্থায়ীভাবে ক্ষমতা ছাড়বে এবং রাজনীতিতে আর ফিরবে না।
এখন ভাবুন, এটাকে আল্লাহর কেরামত বলবো নাকি কুদরতের খেলা বলবো? এই সেই নেতানিয়াহু যে কিছু মাস আগে 12 দিনের যুদ্ধ চলার সময় থেকেই চেষ্টা করছে যেন ইরান সরকার পড়ে যায়, ইরানের মানুষ যেন সুপ্রিম লিডারের বিরুদ্ধে যায়, খামেনির বিরুদ্ধে দাঁড়ায়। আজও তার চেষ্টা সরকার পড়ে যাক, মানুষ খামেনির বিরুদ্ধে দাঁড়াক। কিন্তু আল্লাহর কি খেলা, আপনি দেখেওছেন, আমরাও দেখেছি। ইরানের সেই মানুষও যারা আগে কখনো খামেনির কাছেও যেত না, তারা এক হয়ে গেছে। যখন দেখলো শত্রু ভাঙতে চাইছে, তখন সবাই এক হয়ে দাঁড়ালো। একই বলে প্রকৃত জাতীয়তাবাদ, যা ইরানিরা দেখিয়েছে। আর আজ দেখুন, সেই সময় এসেছে যে নেতানিয়াহুর নিজের সরকারই ভেঙে পড়ছে। যে অবস্থা সে ইরানে চেয়েছিল, ঠিক সেই অবস্থায় ইরানে নয়, বরং ইসরায়েলেই করছে। ইসরায়েলের মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, ইসরায়েলের মানুষ ভয় পাচ্ছে, ইসরায়েলের মানুষ আর লড়াই করতে চাইছে না। ইসরায়েলের মানুষ এখন শান্তি চাইছে, শান্তি দেওয়া হোক। যে সরকারকে উল্টে ফেলার হুমকি দিচ্ছিল, যে বলেছিল ইরানের সুপ্রিম লিডারকে আমরা সরিয়ে দেব, আমরা তাদের সরকারকে ফেলে দেব, আমরা তাদের শেষ করব, আজ সে নেতানিয়াহুই ভিক্ষা চাইছে, আমার বিরুদ্ধে মামলা চালাবেন না। আর ইসরায়েলের সাধারণ জনগণ এখন নেতানিয়াহুর বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছে। এখন শুনুন পরের খবর। এমন তথ্য পাওয়া যাচ্ছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট সম্ভবত নেতানিয়াহুকে ক্ষমা করতে পারেন, অর্থাৎ তার বিরুদ্ধে থাকা করাপশন চার্জও তুলে নিতে পারেন। কিন্তু শর্ত একই, নেতানিয়াহুকে আজীবনের জন্য ক্ষমতা ছাড়তে হবে, রাজনীতিতে কখনো আর ফিরে আসা যাবে না। এদিকে গাজা সীমান্তের কাছে মিশর একটি কমান্ড সেন্টার তৈরি করা শুরু করেছে। কথা হচ্ছে, গাজায় যে বাহিনী মোতায়েন হবে তা এই কমান্ড সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে। অন্যদিকে পাকিস্তানও নিশ্চিত করেছে যে গাজার ভেতরে পাকিস্তানি সেনা মোতায়েন হবে। বলা হয়, যেখানে আশা না থাকে সেখানে ইমানদার মানুষ আলো হয়ে যায়। আপনি ফিলিস্তিনিদের বুদ্ধিমত্তা দেখুন, তারা কতটা মস্তিষ্কবান। যে গাড়িগুলো ট্যাঙ্ক সহ ইসরায়েলিরা গাজায় রেখে পালিয়ে গেছে, সে গাড়িগুলোকে সাধারণ মানুষ চার্জিং স্টেশন বানিয়ে ফেলেছে। জি হ্যাঁ, একটি ইলেকট্রিসিটি হাব বানিয়ে ছোট বড় ডিভাইস চার্জ দিচ্ছে, এবং এভাবেই সেখানে চলছে সাধারণ মানুষের কাজ। একে বলে বিদ্যা, বুদ্ধিমত্তা। এদিকে রেড ক্রিসেন্ট এবং আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার ভেতর এখনও খোঁজ করছে। সর্বশেষ দৃশ্যতে দেখা যাচ্ছে তারা এখনও আটক হওয়া ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধার করছে। আশা করা হচ্ছে আরও মৃতদেহ মিলতে পারে। গাজায় সার্চ অপারেশনও এখনও চলছে। ওদিকে এত চেষ্টা করেও আমেরিকা ফিলিস্তিনিদের আওয়াজ দমন করতে পারছে না। এখনও আমেরিকার ভেতর ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ চলছে। এটা বলছে সেই দেশের জনগণ, যে দেশ ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। আসুন এবার ইটালি দেখুন। ইটালিতে তোলপাড়, বহুদিন ধরে মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলের বিরোধিতায় বিক্ষোভ করছে। মনে রাখবেন, যে যে দেশ ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, আমার কথা মনে রাখবেন, আমি থাকি বা না থাকি, যারা ফিলিস্তিনের উপর জুলুম করেছে বা যে কোনো নিরপরাধের উপর জুলুম করেছে, আজ হোক বা কাল, একদিন তাদের মুখোশ খুলবেই। ওদিকে ব্রিটেন আবারও উলঙ্গ হচ্ছে, সারা দুনিয়া থুতু দিচ্ছে। একজন 85 বছরের বৃদ্ধ ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় ছিলেন, বিক্ষোভ করছিলেন, তার পা ধরে টেনে নিয়ে গেল, গ্রেফতার করল। 85 বছরের এক ইংরেজ, যিনি ইসলামের অনুসারী নন, কোনো সম্পর্কই নেই ধর্মের সঙ্গে, কিন্তু তিনি জীবিত ছিলেন, তার হৃদয়ে মানবতা ছিল, আর সেই মানবতার কারণেই তিনি রাস্তায় ছিলেন। সেই মানুষটিকে ব্রিটেনের পুলিশ লাথি মেরে টেনে বেঁধে নিয়ে গেল। যেসব দেশে কখনো বিক্ষোভ হয়নি, সেসব দেশেও এখন ফিলিস্তিনের জন্য মানুষ রাস্তার উপর। এটাই বড় আফসোস। আমরা নিজেদের জন্যই যখন আওয়াজ তুলতে পারি না, তাহলে ফিলিস্তিনিদের জন্য বলবো কিভাবে? আল্লাহ নিশ্চয়ই এই বিষয়টি বুঝবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। গ্রিস, যেখানে প্রায় কখনোই বিক্ষোভ হয় না, সেখানেও মানুষ রাস্তায় ফিলিস্তিনিদের জন্য। উল্লেখ্য, 343 জন ফিলিস্তিনি ইতোমধ্যেই শহীদ হয়েছেন। সিজফায়ার থাকা সত্ত্বেও ইসরায়েল খুন করেছে। মুহাম্মদ নামের আরও একজন ব্যক্তিকে ইসরায়েল সিজফায়ার ভেঙে গুলি করে হত্যা করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।